সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রবাস থেকে বলছি। অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হারুন। মহান বিজয়ের এই মাস, ডিসেম্বর মাস, 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই 16ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বরের মাস এই মাস এই মাসে আমরা ইতিমধ্যে আরো বেশ কয়েকটি আলোচনা অনুষ্ঠান করেছি। আজকে আরো একটি আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন সাবেক সরকারি কর্মকর্তা জনাব হাসান আমজাদ খান এবং বর্তমান আরেকজন শিক্ষক এবং সরকারি কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার দর্শক শ্রোতা যেখান থেকে দেখছেন, আমেরিকা এবং আমেরিকার বাইরে থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে আম, আমন্ত্রণ জানাবার জন্য, এবং আপনার সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং বিজয়ের শুভেচ্ছা। আম, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, সংস্কারের গতিপথ কোন দিকে, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আদৌ কি পূরণ হবে, এই প্রস্তাবের এই প্রশ্নের আলোকে হাসান ভাইয়ের কাছ থেকে আসলে আমি জানতে চাইবো, আহ, সংস্কারের গতিপথ আসলে কোথায় কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আমরা সংস্কার নিয়ে ইতিমধ্যে আরো একটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো প্রসঙ্গ এসছে, আপনারা অনেক কথা বলেছেন। তারই প্রেক্ষিতে আহ, আহ, মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের পক্ষে কিন্তু একটি বিশাল জনমত, ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলেছিলেন। কিন্তু এর কদিন যেতে না যেতেই আসলে সংস্কার নিয়ে বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাই, আসলে সংস্কারের গতিপথ কোন দিকে যাচ্ছে। থ্যাংক ইউ। খুব মজার প্রশ্ন করেছেন আপনি। অগস্ট মাস জুড়ে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আমরা এত বিপদে ছিলাম অগস্টের 5 তারিখ পর্যন্ত, যে আমাদের আর কোনো ভরসা ছিল না। আমাদের দেশে টাকা বিদেশে চলে যাচ্ছিল। আমাদের সংবিধান দলীয় দলিলে পরিণত হয়েছিল। মানুষকে খুন খারাপি করে মেরে ফেলছে, গুম করছে, কোনো বিচার হচ্ছে না। আমাদের আর কোনো পথ খোলা ছিল না। মানে আর আমাদের কোনো গতি ছিল না। আমরা ওই 7 তারিখে জানুয়ারির ইলেকশনের পরে আমরা ছেড়েই দিয়েছিলাম যে আবারও 5 বছর আমাদের ঠেকে থাকতে হবে। তো তারপরে 5 তারিখের ঘটনা ঘটার পরে যে প্রত্যাশা হয়েছিল যে এবার আমরা আর আহ, কিছু একটা করেই ছাড়বো, এবার গণতন্ত্রকে ঘরে তুলবই, আমরা বন্দোবস্ত করব, সংস্কার করব, গণতন্ত্র আনবো, মানবাধিকার আনবো, সব কিছু এনে ফেলবো। অগস্ট সেপ্টেম্বর যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই প্রত্যাশা পারদ নামতে শুরু করেছে। অনেকগুলো কারণ আছে তার পেছনে। আমি মনে করি যে ওই 5 তারিখে যে পক্ষগুলো, শক্তিগুলো একত্র হয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল, সেই পক্ষগুলোর মধ্যে এখন দূরত্ব যোজন দূর। তাদের ব্যক্তিগত, দলগত, গোষ্ঠীগত, সংগঠনগত স্বার্থ এবং অদূরদর্শিতা এবং অকালপক্ষতা এই পরিস্থিতির আহ, উদ্ভব করেছে। পাশাপাশি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার যিনি পুরোধা, মানে তিনি নেতা, তিনি হলেন একজন বিশ্বশ্রেষ্ঠ আপনার দার্শনিক টাইপের মানুষ। তিনি অর্থনীতির। আকাশ থেকে হাঁটেন। আর তার পাশে যেসব উপদেষ্টারা থেকেছেন, তারা তার সঙ্গে হেঁটে থাকতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। ফলে ওখানে কিছু গ্যাপ হয়েছে। কাজের গতি, তারপরে লোক নির্বাচন, কোনটার পরে কোনটা করবেন সেগুলো নির্ধারণ ইত্যাদি নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে ওখানে। বেশি করে আমার দৃষ্টিতে পড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য। তারা চাইছে যে এখনই একটা ইলেকশন দিয়ে ক্ষমতায় চড়ে বসতে, যাতে তারাই সব সংস্কার কাজগুলো করে ফেলতে পারে। এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি এই ধরনের বিশ্বাস রাখা আত্মঘাতীর শামিল হবে। আমাদের যে স্বভাব চরিত্র, যে শিক্ষা, যে দূরদর্শিতা, তাতে
আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আর্থিক উন্নয়ন এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যে ধরনের সংস্কার কাজ নিয়ে এগিয়ে যাওয়া দরকার, আমাদের কোনো রাজনৈতিক দল সেই দূরদর্শিতা, সেই সাহস, সেই সততা রাখে না, আমি বিশ্বাস করি না। তাহলে সুতরাং হাসান আমজাদ ভাই, আমি একটু থামাই আপনাকে। আর রাজনৈতিক দলগুলোর যে দূরদর্শিতার যে অভাব, সেটার আসলে মূল কারণটা কি হতে পারে? কেন আসলে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে ঠিক রাখতে পারে না? তারা কেন দেশের স্বার্থে নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না? কি কারণটা থাকতে পারে? এটার খুব একটা নৃতাত্ত্বিক কারণ আছে। নৃতাত্ত্বিক কারণ প্রথমটা হলো যে আমরা জন্মগতভাবেই হচ্ছে যে অন্য কেউ আমাদেরকে নিষ্পেষণ করেছে, শাসন করেছে, আমাদের যে ইতিহাস। ফলে আমরা শাসিত হতেই বেশি পছন্দ করি। আমরা যে নতুন কিছু সভ্যতা আবিষ্কার করব, এটা আমাদের স্বভাবে নেই। এই জন্য আমরা মিথ্যা বলি, আমরা অন্যদেরকে দমিয়ে রাখতে চাই, আমরা প্রতিহিংসা পরায়ণ হই, আমরা চোর বাটপারি করি, ডাকাতি করি, রাহাজানি করি। এগুলো আমাদের স্বভাবের মধ্যে। ঝু- এ- আমাদের দু একজন ভালো লোক জন্মেছে এই সমাজে, মাটিতে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম। এই জন্য আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব যেভাবে গড়ে উঠছে, তার মানে আহ আপনি বলতে চাচ্ছেন যে আমরা ভারতীয় উপমহাদেশের অধীনে থাকাকালীন সময় থেকে যে ব্রিটিশ শাসনের মধ্য থেকে যে ব্যাপারটি আমরা পেয়ে এসেছি, আমাদের ভেতরে যে একটা বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, হিংসাত্মক মনোভাব, সেটাকে আমরা আসলে ছাড়তে পারছি না কোনোভাবে। না, পারছি না। আমরা দেশপ্রেম আমাদের মধ্যে একেবারে শূন্যের কোঠায়। আমি অত্যন্ত দুঃখিত এই কথা বলতে। আপনি আমাদের দুঃখিত হবেন রাজনৈতিক না। দলগুলির মধ্যে, নেতা নেত্রীদের মধ্যে দেশপ্রেম, দূরদর্শিতা, শিক্ষা একেবারে মানে শূন্যের কোঠায়। খুবই হাসান আমজাদ হতাশাজনক ভাই, অবস্থা। আপনার কাছে আমি আবার আসছি। আমি একটু যাব জনাব সাইফুল ইসলাম ভাই, আপনার কাছে যাব। আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং বর্তমানে আপনি যুক্তরাষ্ট্রে আপনার পিএইচডি করছেন। যেহেতু আপনি শিক্ষকতা পেশার সাথে জড়িত আছেন, হাসান আহমেদ ভাই বললেন যে আমাদের শিক্ষার অভাব। আপনি ব্যাপারটা আরেকটু খণ্ডন করবেন, যেটি উনি বলেছেন সেটা রেশ ধরে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কারেকশন করি। আহ, প্রথমে যে আপনি বললেন যে আমি শিক্ষক এবং কর্মকর্তা, আসলে আমি কর্মকর্তা না। আমি সেটা পরিচয় দিতেও পছন্দ করি না অবশ্যই, কারণ আমি না। ওকে। আপনি যে বিষয়ে আহ, প্রশ্ন করলেন যে সেটা হচ্ছে শিক্ষার অভাব। আসলে এই শিক্ষা আমি মনে করি যে হাসান ভাই যে শিক্ষার কথা বলেছেন, সেটা আসলে এই একাডেমিক শিক্ষার বিষয় না, সেটা হচ্ছে আমাদের মোরাল লার্নিং, মোরাল এডুকেশনের কথা। নো, আমরা জাতিগতভাবে ব্যাপারটা তো আসলে একাডেমিক এবং মোরালিটি দুটো একসাথে ব্যাপারটা কাজ ব্যাপারটা করে। এমন না। এইসব নিয়ে রিসার্চ ডিবেট আছে, যে সেটা হচ্ছে যে একজন মানুষ সেই ইন্টেলিজেন্ট হইলেই যে মোরালি ভ্যালুড হয়, ব্যাপারটা এমন না। মোরাল লার্নিং, ইন্টেলিজেন্ট হওয়া সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট না হলেও ডিপেন্ডেন্ট না অবশ্যই। আম, এবং আমার কাছে মনে হয় যে আমরা জাতিগতভাবে মোরাল ইন্টিগ্রিটির দিক দিয়ে অনেকটাই দুর্বল, আমাদের ওই রিজিয়নের মানুষজন। সেখান থেকে আমার কাছে মনে হয় যে এম, এই যে যে শিক্ষার ব্যাপার, যে আমাদের যে আমরা যদিও ইনস্টিটিউশনালি অনেক মানুষ আমাদের দেশে শিক্ষিত, কিন্তু মোরাল জায়গা থেকে আমরা অনেক দুর্বল। সেই কারণে আমাদের দেশে পলিটিক্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, এবং মোস্ট অফ দ্য পিপল আমাদের করাপ্টেড। তাহলে এবং কি এই করাপ্টেড সাইফুল ভাই, সার্বজনীন, সর্বজনীন না, আমি বলতেছি সার্বজনীন, সর্বক্ষেত্রে আমরা করাপ্টেড, এই মোরাল শিক্ষা না থাকার কারণে। আমরা কি রাষ্ট্রীয়ভাবে কোনো আইনের মাধ্যমে এই যে মোরালিটির ব্যাপারটি এসে, সেটাকে আমরা কি কোনো সরলীকরণ বন্দোবস্ত করতে পারি, যাতে করে ওই বন্দোবস্তের অধীনে থেকে মানুষ আইনগুলোকে মানতে বাধ্য হবে, রাজনৈতিক নেতারাও সেটার অধীন হবে? আমাদের দেশে দেখেন, আমার কাছে মনে হয় যে যত অনিয়ম আছে সবগুলোর কন্ট্রোল করার জন্য আইন আছে। আসলে আইন দিয়ে মোরাল ডেভেলপমেন্ট হয় না, মোরাল জিনিস বাস্তবায়ন করা যায় না। সেটার জন্য অন্য ব্যবস্থাপনা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে সেটার জন্য একটা বড় মাধ্যম, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিক্ষা ব্যবস্থা একটা সুন্দর একটা মাধ্যম হতে পারে। যদি আমরা আমাদের কোনো সরকার, ইভেন যদি আমাদের ইন্টারিম গভর্নমেন্টও চেষ্টা করে যে আমরা একটা প্ল্যান করি সামনে নেক্সট 20 থেকে 30 বছর, যে আমরা মোরালি ডেভেলপড একটা ন্যাশন তৈরি করব, সেইটা সম্ভব। হ্যাঁ। তো সেইটা হচ্ছে কি আইন করে সম্ভব না। আপনি এবং 2-1 দিনে এই মোরাল জায়গাটাকে আপনি ডেভেলপ করতে হুম পারবেন না, হুম। এটা সম্ভব না, এটা হয় আমি না। একটু যোগ করি এখানে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, হাসান আমজাদ ভাই। আমাদের সর্বোচ্চ যে আইন, সংবিধান, যেটা এখন অর্ধেক মেনে চলা হচ্ছে আর অর্ধেক মানা হচ্ছে না, সেখানে
যা আছে সেটা বাস্তবায়ন করতে গেলে আইন প্রণেতারা যদি চরিত্রের স্খলন হয়, আইন প্রণেতারা যদি টাকা পয়সা তছরূপ করেন, তারা যদি আইনের বরখেলাপ করেন, তাহলে সেখানে তাদেরকে ওইগুলো মান্য করার জন্য কোনো বিষয় নেই। কে করবে? প্রেসিডেন্টের কোনো উদ্যোগ নেই যে তিনি একজন সংসদ সদস্য বা একজন মন্ত্রীকে ভর্ৎসনা করেন অথবা তার সংসদ সদস্য পদকে বাতিল করে দেন। এরকম কারণ কোনো ওই যে বিষয় নেই। এক্ষেত্রে প্রেসিডেন্ট তো আসলে অসহায়, বাংলাদেশের সংবিধানে আমি সেটাই বলছি। প্রেসিডেন্টকে যে ক্ষমতাটা দেয়া হয়েছে তিনি তো আসলে কোনো ক্ষমতার মালিক না। তিনি জাস্ট একটা তাল গাছের মতো দাঁড়িয়ে থাকেন। যাক, আমি সেটাই বলছি যে মানে মরালিটি, ইন্টেগ্রিটি থেকে যদি বাড়াতে হয়, তাহলে সাইফুল যেটা বললো স্কুল থেকে তো হতেই হবে, প্লাস দেশের সর্বোচ্চ পদে যারা থাকবেন তাদেরকে মরালি আরো কঠিন হতে হবে, সৎ হতে হবে। না হলে ওই যে কথা আছে না, যদি মগজ নষ্ট হয় তাহলে শরীরই নষ্ট হয়ে যায়। সুতরাং সব মগজগুলোকে ভালো হতে হয়, সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। এই দুই একদিনের সংস্কার করে তাতে কিছু হবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভেতরে আসলে কি থাকতে পারে, কিভাবে আমরা তাদের মোরালিটিটাকে একটা সহনশীল পর্যায়ে আনতে পারি, যেটা দেশ ও মানবতার কল্যাণে কাজে আসবে আসলে, কিভাবে না, করতে পারি? ছোট্ট করে বলি, আপনি বিদেশে থাকেন, ওখানে দেখবেন যে এখানকার ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে ওরা কেউ কখনো মিথ্যা কথা বলে না। এক্স্যাক্টলি। যা ঘটেছে ওরা তাই বলবে। এটা কেন হয়? তার মানে ওদের কারিকুলামটা ওদের ভাবে এইভাবে তৈরি করা হয়েছে যে ওরা মিথ্যা বলতে পারে না। তো আমাদের ওইখানে ওইরকম ব্যবস্থা করতে হবে। আমাদের এগুলো একসময় ছিল, কিন্তু ইদানিং একেবারে সেগুলো জলে ধুয়ে ফেলে দিয়েছি আমরা। এখন আমরা ওই GPA 5 করে দেবা সবাইকে, খাতা আর দেখতে হবে না, ওইভাবেই চলছে আর কি। আমরা ওদিকে না যাই, আমরা সংস্কারের আমার দিকে থাকি। আমার আমার ছেলে স্কুলে যায়নি একদিন হ্যাঁ। এই সপ্তাহে, তো আমি ওকে বললাম যে তুমি কালকে স্কুলে বলবা যে তুমি একটু সিক ছিলে সেজন্য যাওনি। তো সে বলতেছে নো, আমি সেটা কেন বলবো, আমি স্কুলে যাইনি, আমার লেট হয়ে গেছে সেজন্য। সেই। এই যে ব্যাপারটা। না আসলে যেটা বললেন না যে আমাদের মোরাল ইন্টিগ্রিটি একটা সহনশীল পর্যায়ে রাখা, আসলে মোরালিটির কোনো সহনশীলতা নাই। মোরালিটি অসহনশীল হইতে পারে, সেটা সেটা খারাপ জিনিসের সহনশীলতা থাকা দরকার, কিন্তু ভালো জিনিসের সহনশীলতা থাকা দরকার না। হুম। আর আমাদের এখন বিগ ইস্যুস যেগুলো, সেগুলো পলিটিক্যাল ইস্যুস, সেগুলো পলিটিশিয়ানরা ঠিক করবে আসলে কিভাবে সেগুলো ভালো করা যায়, ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। আর না একটা লং সাইফুল প্ল্যান ভাই, অবশ্যই থাকা সাইফুল ভাই, দরকার। আমার কোশ্চেনটা ছিল যে আমরা কিভাবে পলিটিশিয়ানদেরকে কিভাবে আমরা ভালো করতে পারি, কি উদ্যোগটা নেওয়া যেতে পারে আসলে, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগকে নিতে পারে যে পলিটিশিয়ানদেরকে মোরালিটি শিক্ষা দেওয়ার জন্য কি কোনো স্কুল বানানো দরকার? না সেইটা আসলে ওইভাবে সম্ভব না যে স্কুল বানিয়ে তাদেরকে মোরালিটি মোরালিটি আসলে সিনিয়রদেরকে শিক্ষা দেওয়া যায় না। না, আহ, এরকম যদি ধর- একটা কাজ করা যায় কেমন হয় সাইফুল ভাই, যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের পরে যখন সংসদ সদস্যরা শপথ করে তখন ওই শপথ বাক্যের ভিতরে অ্যাড করা যাবে, আমি এই মর্মে শপথ করিতেছি যে আর কোনোদিন চুরি করিব না। কেমন হয়? না, ওই শপথের মধ্যে ওগুলো আছে, ওইভাবে নেই, কিন্তু এসব আচ্ছা, কথা আছে। রাইট। বাংলাদেশের ওটা আইনের করে মধ্যে কিছু তো হবে না। ওই সংসদের যাওয়ার আগেই তো তারা পচে আসে। আপনি বাংলাদেশের আইনের মধ্যে তো চুরি করার আইন নাই না। সেই, চুরি করতে বলে এমন কোনো আইন তো নাই বাংলাদেশে, তাই না? রাইট। আর যখন শপথ নেয় তারা সেই আইনগুলো মানার কথা বলেই শপথ নেয়। তো সেইখানে আসলে মানে না করার কোনো কিছু নাই, মানে না নেগেটিভ জিনিস করার মতো কিছু নাই, সবকিছু পজিটিভ জিনিস করার জন্যই শপথ নিয়ে আসে মানুষজন। কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিসের অভাব। তো প্র্যাকটিস এখন মানে মানুষজনকে যারা বুঝে, যারা আইন প্রণেতা, যারা আইন বাস্তবায়ন করে, তাদেরকে আসলে মানে তাদের ওই জায়গায় ডেভেলপমেন্টের জন্য কি করা দরকার, তো সেটা একটা ব্যবস্থা হতে পারে চেক অ্যান্ড ব্যালেন্স থাকাটা। আর সরকার শীর্ষ পর্যায়ের চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে হয়তো বা সেটা কিছুটা হইলেও একটা ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব হতে পারে বলে আমার কাছে মনে না, হয়। এখনই এখনই সময় আছে। এই যে সংস্কারের কথা হচ্ছে না, আমাদের রাজনৈতিক দলগুলো যদি এরকম সততার সঙ্গে তাদের ক্যান্ডিডেটকে নির্বাচন করে, সৎ, শিক্ষিত, দূরদর্শী, দেশপ্রেমিক, তাহলে অনেকটা এগিয়ে যাবে। কিন্তু আমরা যদি ওই মাসলম্যান, টাকার বিনিময়ে তারপরে ব্যক্তি পূজা, তারপরে পারিবারিক তন্ত্র, এগুলো কায়েম করতে চাই, তাহলে ততই বচ হবে।
কিন্তু সেটা সেটার রেশ ধরে আমি একটু বলতে চাই, যেটা সাইফুল ভাই বলেছেন একটু আগে, যে আহ, আহ, বাংলাদেশে যে টাকার যে বিনিময়, মানে টাকার বিনিময় ছাড়া যে কোনো কাজ হয় না, এটাকে যদি নিরাময় করা না যায়, আসলে এই ব্যাপারটি নিরাময় হওয়ার সম্ভাবনা খুব কম। হাসান ভাই, আপনি কি মনে করেন? আমি তো যেহেতু সরকারি চাকরি করে আমি দেখেছি, তো ওই স- দুর্নীতির কে যদি উৎখাত করা না যায়, উৎখাত তো সবসময় করা যায় না, তবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনোভাবেই কিছু করা যাবে না। সেটা প্রশাসনিক হোক, আইন আদালতে হোক, শিক্ষাঙ্গনে হোক, রাজনীতিতে হোক, দুর্নীতিকে আপনার বন্ধ করতেই হবে। আমি আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে যতগুলো আলোচনা হচ্ছে দুর্নীতি বন্ধ করা, আইনের প্রয়োগ, তো এই সবগুলো বিষয়ে তো সরকার সংস্কার কমিটি আহ, গঠন আহ, গঠন করেছে এবং তারা কাজ করতেছে। আশা করি তারা খুব সুন্দর প্রস্তাবনা দেবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে যত প্রস্তাবনায় আসুক, যত ভালো প্রস্তাবনায় আসুক, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এগুলোর টেক কেয়ার না করে, এগুলো যদি ইমপ্লিমেন্টেশনের দিকে না যায়, তাহলে কিন্তু এই সংস্কারের চিন্তাভাবনা করা, সংস্কার প্রস্তাবনা দেওয়া, এগুলো নিছক মানে এগুলো কোনো কাজে আসবে না। আমরা দেখেছি 90s-এ 1990 সালে যখন এরকম একটা ঘটনা ঘটলো, যখন স্বৈরাচার পতন হলো, তখনও কিন্তু প্রায় কাছাকাছি ধরনের কাজ করা হয়েছে এবং তারা তখন কিন্তু ব্যাপক পরিমাণে সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসছে, তারা কিন্তু সেগুলোর দিকে খেয়াল করেনি। তো এখন দেখেন, এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, এখন কিন্তু তারা চাচ্ছে রাজনীতি, নির্বাচন নির্বাচন তারা কিন্তু বলতেছে যে নির্বাচনে গিয়ে, নির্বাচন করে ক্ষমতায় গিয়েই সংস্কার কার্যক্রম তারা চালাবে। কিন্তু সেটা 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 একটা গুড পয়েন্ট অ্যাকচুয়ালি হতে পারে, যে ঠিক আছে তারা ক্ষমতায় গিয়ে তারা সংস্কার কাজ করবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানুষ তাদের উপর কেন ভরসা করবে? তাদের ইতিহাস, অতীত ইতিহাস তা বলে না যে তারা এগুলো গিয়ে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু এই সরকার কি করতে পারবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই সরকারের করতে পারার মতো অবস্থা কি এখন পর্যন্ত তৈরি হয়েছে হয়েছে যে যা ছিল সেটাও কিন্তু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। সুতরাং এগুলো এগুলো এই বিশাল এই যে বড় একটা আপনি মনে প্রশ্নের করছেন জায়গা। সাইফুল ভাই, এই যে সরকারের যে ব্যাপারটি তারা যে চেষ্টা করেছে, সেই সম্ভাবনাটা কমে যাচ্ছে দিনে দিনে, এটাও তো আসলে রাজনৈতিক দলগুলোর চাপের কারণে হচ্ছে। এটা কি ঠিক? সেটা তো অবশ্যই রাজনৈতিক দলগুলো চাপের কারণে হচ্ছে। তো তাহলে কি করা দরকার ছিল এখন পর্যন্ত, কি করা উচিত? এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত যেটা করা উচিত সেটা হচ্ছে সকল দলগুলোকে একটা জায়গায় রাখা, অ্যাটলিস্ট চেষ্টা করা যে না, সব দল যদি একমত না হয়, এরপরে সংসদে যারা যাবে, সরকারি দল বিরোধী দল, তারা যদি একমত না হয়, আপনি যে সংস্কার প্রস্তাবনাগুলো করবেন সেগুলো কিভাবে তাহলে এক্সিকিউট হবে? সুতরাং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না থাকে, একসাথে না আসে, একসাথে না বসে, তাহলে তো সম্ভব না। তাহলে তারা কি এটা মনে করছে যে আগের সরকার 15 বছর লুটপাট করে গেছে, আর এই ইন্টারিম গভর্নমেন্ট যদি সংস্কার করে ফেলে, তারা যদি ক্ষমতায় আসে, সেই সংস্কারের কারণে তাদের লুটপাটের সুবিধাটা কমে যাবে, এই জন্যই কি তারা আসলে এটা করছে? আসলে কারণটা কি? হাসান আমজাদ ভাই, আপনার কাছে একটু জানতে চাই এটার কারণটা। না, সেটার ওই যে আপনি অসততা নিয়ে কথা বলছিলাম এখন আমরা, প্রায় সেরকমই। কারণ ওরা বলছে যে এই সরকার যেহেতু ছোট আকারের একটা সরকার, এদের কোনো জনভিত্তি নেই, মানুষের কাছে ওরা যেতে পারে না, তারপরে প্রশাসন ওদেরকে সাহায্য করছে না, পুলিশ এসে কাজ করছে না, নানা কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, চাঁদাবাজি কমছে না, আইন শৃঙ্খলা খারাপ ইত্যাদি ওরা বলছে। এবং খুবই সম্প্রতি আরো একটা কথা বলবে ওরা, সেটা হচ্ছে যে আমাদের যে ইকোনমি সেটা খারাপ হয়ে যাচ্ছে ক্রমশ, এটা সবই ইউনূস সরকার করছে। ওরা খুব শিগগিরই সেটা বলবে, এবং বলেই ফেলেছে যে তারা অদক্ষ, অথর্ব, তাই দেশের ভালো কাজ হচ্ছে না। এবং অনেকটা সেরকম বাস্তবতাও আছে। কারণ 3 মাস পালিয়ে থেকে ওবায়দুল কাদের ইন্ডিয়ায় পালিয়ে চলে যেতে পারলো। তো আপনি কাকে দোষ দেবেন? একেবারেই যে এই আমরা তত 300 অন্তর্বর্তীকালীন কোটি টাকার সরকারকে, একটা বাড়িতে পালিয়েছিলেন সিলেটে। জি, যে তো এই সরকারকে যে একেবারেই দোষ দেওয়া যাচ্ছে না এরকম না। আপনি তাদের উপরেও ভরসা করতে পারেন না যে সব সংস্কার করে ফেলে 2-3 বছর থাকলে যে তারা সবকিছু করে ফেলবে, এরকম ভাবাও যাচ্ছে না। কিন্তু কিন্তু জটিলতা যেটা হয়েছে, যেটা সাইফুল বলল, এই ইন্টার গভর্নমেন্ট কুড ম্যানেজ ইন এ ওয়ে যে পলিটিক্যাল পার্টিস গুলোকে ডেকে একটা পার্লামেন্ট টাইপের মতো করে
দে কুড স্টার্ট এ ডায়ালগ রেগুলার বেসিস। যত সমস্যাগুলো আসে তাদের সঙ্গে আইডিয়াস গুলো এক্সচেঞ্জ করে সংস্কার এবং দেশ পরিচালনা পাশাপাশি তারা যদি করে নিতে পারতো তাহলে ভালো হতো। হ্যাঁ, সেই আমি ব্যাপারে একটি কথা আমরা গত আলোচনায় আমি বলেছিলাম যে বাংলাদেশে যদি এই সরকারই যদি জাতীয় সরকারের ডাক দিত, একটা জাতীয় সরকার, সব রাজনৈতিক দলকে ডেকে একটা জাতীয় সরকার গঠন করি আমরা 4 বছরের জন্য, এবং সেখানে যদি একটা প্রস্তাবনা আনা হয় যে এই 4 বছরে আমরা আপনাদের সমন্বয়ে, সকলের সমন্বয়ে একটা সংস্কার কমিশন গঠন করব, সম্পূর্ণ সংস্কার, সেটি 4 বছর লাগুক অথবা 5 বছর লাগুক, সেটা আমরা করব। এইটা, এটা করতে আসলে বাধা কোথায়? এটা করলেও তো মনে হয় যে সংস্কারের অনেক কিছু হয়ে যায়। আচ্ছা, ওই জায়গায় আমি একটু বলি। এই ঘটনাটা যখন ঘটে 5 তারিখের পরে, ওই 72 আওয়ার্স চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস আসার 8 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, ওইখানে তিনটা পক্ষ ছিল যতদূর আমার মনে পড়ে: সেনাবাহিনী, স্টুডেন্ট জনতাদের যে ছাত্র জনতাদের একটা অংশ, এবং রাজনৈতিক দলগুলোর একটা অংশ। তো এই ত্রিপক্ষ কেন যে এই সরকার গঠন পদ্ধতিকে এই আধা সাংবিধানিক আধা বিপ্লবিক করে রাখলো, এটা কেউ জানে না। এখনো পর্যন্ত কেউ ভালো উত্তর দিতে পারেনি। একই রকম দুঃখজনক। ভাবে, একই রকম ভাবে যারা পালিয়ে গেছে তারা এই যে দিনের পর দিন এখনো পালাচ্ছে ফাঁকে ফাঁকে, কিভাবে পালিয়ে যাচ্ছে সেটা জানে না। আমার মনে হয় যে দুইটার ভিতরে একটা সামঞ্জস্য আছে আজান ভাই, না, সামঞ্জস্য আছে না, এবং গোপনীয়তা আছে। গোপনীয়তা আছে। আমরা আসলে মানে, আমরাও বলতে চাইলে বলতে পারি না অনেক কথা, জি জি, আমার মনে হয়। সেনাবাহিনী যেহেতু এখানে যুক্ত আছে, উত্তর পাড়ার মধ্যে কি ঘটছে, তারা কোথায় কার সঙ্গে যোগাযোগ রাখছে, দক্ষিণ পাড়ার লোকেরা জানে না। প্রশাসনের মধ্যে যারা আছে, সরকারি চাকরি করছে, তারা ভাবছে যে এ সরকার তো আর মাত্র 2-4 মাস, 1 বছর আছে, এরপরে তো আমরা আবার লারে লাপ্পা, যে দল আসবে তার সঙ্গে একটা যোগসাযোগ করে আবার, মানে যা তাই। তো এই জিনিসগুলো চলছে। আমি প্রথমেতেই বলেছিলাম যে ওই অসততার কথা। এইখানে যারা রাজনৈতিক নেতৃবৃত্ত আছেন, তাদেরই সততার সঙ্গে ওই রাজনৈতিক বন্দোবস্তর কথা আপনি একটু আগে বলছিলেন, সেটাতে যদি যেতে পারতো তাহলে ভালো হতো। আমি খুব হতাশ এবং সন্দিহান যে তারা সেই দিকে যেতে পারবে। তারা এখনই ক্ষমতায় যেতে চায়, এবং তারা তাদের মতো করে, তাদের তো ইতিহাস আছে দেশ পরিচালনার, আমরা সেরকমই দেখবো অথবা কিছু খারাপ দেখবো। আমি আপনার আগের শোতে বলেছিলাম, আমি জানি না এর থেকে আর কত খারাপ কি হতে পারে। আহ, এক বংশ তো পালিয়েছে, এবং এর পরের বংশ কি পালাবে নাকি অন্য কোনো ঘটনা ঘটবে এখানে আমরা জানি না। তবে এই বাংলার জনতা, ইয়াং মানুষেরা কিন্তু মরতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। তারা পরিবর্তন চায়, তারা নতুন বন্দোবস্ত চায়। এটা যেন আমাদের রাজনীতিকদের মনে রাখা উচিত। তার মানে আমরা চাই না ভবিষ্যতে আমাদের আর কোনো সরকার এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার অন্য কোনো দেশে পালিয়ে যাক, সেটা আমরা চাই না। সাইফুল ভাই কি নিশ্চয়ই না। বলেন? পালিয়ে যাওয়া তো ভাই আসলে ভালো ঘটনা না। তো আমরা চাইবো না যে এরকম অঘটনা ঘটুক। আম, তো হাসান ভাই যে কথা বলে শেষ করলো, আসলে নতুন বন্দোবস্ত, এখানে সেখান থেকে একটু বলি আমি। সেটা হচ্ছে যে বিএনপি সরকার নির্বাচন চায় কারণ তারা নিশ্চিত, এবং এটা তো অনস্বীকার্য, যে তারা ক্ষমতায় যাবে নির্বাচন যেভাবে হোক। আহ, কারণ তাদের প্রতিপক্ষ এখন জামাত আছে, তাদের সেই রকম জায়গা নাই যে তারা ক্ষমতায় যাইতে পারবে। নতুন ছাত্র জনতার নতুন দল, সম্ভাব্য দল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে বিএনপির এখনই বাধা দেওয়া অনেকটা প্রবল হয়ে দেখা দিয়েছে বিভিন্ন জায়গায় দেশের। এবং তারা বিভিন্ন মিডিয়ায় তারা কথা বলা শুরু গতকালকে সম্ভবত রিজভি বলল যে সরকারের অধীনে থেকে দল গঠন করা এটা ঠিক হবে না নৈতিকভাবে। তো নতুন দল যদি সরকারের আসে অধীনে তারা থেকে দল হয়তোবা, গঠন করা ঠিক হবে না ওরা বলছে? ওরাও তো সরকারের অধীনে থেকেই দল গঠন করেছে। সেগুলো তো ইতিহাসের ব্যাপার। ইতিহাস তো বলে, ইতিহাস তো সবকিছুই লেখা আছে ইতিহাসে, ইতিহাস ভালো জানে। তো সে আহ, এখন অতীতে তাদের দুর্বলতা থাকলে সেগুলো তো তারা বলতে চাইবে না। সেটা যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে যে নতুন দলে আসুক আর যেই আসুক, ক্ষমতায় তো বিএনপি যাবে। অ্যাটলিস্ট তাদেরকে একটা জায়গায় ধরে রাখার জন্য তো একটা শক্ত প্রতিপক্ষ দরকার। সেক্ষেত্রে হলেও নতুন দল আসা সেটা খুবই অবশ্যই একটা ভালো ভালো জায়গা এবং ভালো জিনিস, ভালো ব্যাপার হবে বলে আশা করি দেশের জন্য। আহ, আর সম্ভবত তবে বিএনপির জন্য ব্যাপারটা ভালো হবে।
আশা করা যায়, কারণ আপনি দেখেন গত সরকারের সময় তারা যে নির্বাচন করলো 14 সালে, এবং এই 24 সাল, সরি 24শে জানুয়ারিতে দুইটা নির্বাচনের কথা বলেন। 18 নির্বাচনে যদিও বিএনপি ছিল, কিন্তু 14 আর 24 নির্বাচনের কথা বলেন, সেখানে তারা একাই নির্বাচন করছে। তো সেই রকম যদি বিএনপি না চায়, তাহলে অবশ্যই নতুন দল আসা উচিত এবং শক্তিশালীভাবে আসা উচিত, এবং আসবে আশা করি। ছাত্র জনতার যে দল, সেটা অবশ্যই শক্তিশালী হবে বলে আশা করতেছি আমি। এবং হয়তোবা তারা অন্য কোনো দলের সাথে জোট করেও বিএনপির সাথে একটা লড়াইয়ে নামতে পারে, ভোটের লড়াইয়ে। সেক্ষেত্রে তারা যদি একটা ভালো জায়গা করে নিতে পারে সংসদে, তো সেক্ষেত্রে একটা মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স টাইপের সরকার যদি বিএনপি করেও, সেক্ষেত্রে দেশের জন্য ভালো হবে বলে আশা করা যায় আর কি। যদি তারা তাদের যে নতুন প্রস্তাবনা, তাদের যে দফা রফা 71, 31 দফা, সরি, সেক্ষেত্রে যদিও খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, লেখা তো সব সময় থাকে সুন্দর কথা, কিন্তু বাস্তবায়নে দেখা যায় তার থেকে তারা অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ। তো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার প্রস্তাবনা আসতেছে, সেগুলোর সাথে রাজনৈতিক দলগুলো কতটা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারে, বা সংস্কারগুলোকে কতগুলো অ্যাডপ্ট করতে পারে নিজেদের মধ্যে, সেটা যত সবগুলো দলেই মিলে যে যত কাছাকাছি যাইতে পারবে সংস্কারগুলোর, আমার কাছে মনে হয় যে সেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের সকলের জন্য মঙ্গলজনক হবে অসংখ্য আশা করা যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। আমি একটু হাসান আমজাদ ভাইয়ের কাছে যাব। আরেকটি ছোট্ট প্রশ্ন ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার নিয়ে। ক্যাডারকে আলাদা করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় যে চেষ্টাটি করেছে বা যে প্রস্তাবনাটি করেছে, এই ব্যাপারে আপনার একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন আপনি, সাবেক, এবং সেই হিসাবে আপনার কাছ থেকে এই প্রশ্নটির উত্তর একটু জানতে চাচ্ছি সংক্ষেপে যদি আপনার। আচ্ছা, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কর্মকাণ্ডের একটা প্রাথমিক খসড়া বলে আমি শুনেছি। তো আমার মনে হয় যে এটি আহ, এখন আলোচ্য বিষয় হওয়া উচিত না। এখন যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানে জবাবদিহিতা নিয়ে আলোচনা করা দরকার। প্রশাসনিক কর্মকর্তাদেরকে কিভাবে গণতান্ত্রিক দেশে জবাবদিহিমূলক হতে হবে, দুর্নীতিমুক্ত রাখতে হবে, সেসব নিয়ে পরামর্শ দেওয়া দরকার। সুতরাং আমি ওই অনেক সংস্কার অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক এত ইউ। সংস্কার থাকতে এই সংস্কারে হাত দেওয়া আপাতত প্রয়োজন নেই, আপনি হুম। এটাই বলতে চাচ্ছেন। আরেকটি ব্যাপার, আপনি নিজে যেহেতু প্রবাসে থাকেন, একজন প্রবাসী হিসাবে বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কি করলে সবচাইতে ভালো হবে, দেশ ভালো পথে যেতে পারে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমাদের এই ধরনের আহ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন উদ্যোক্তা, একজন দার্শনিক, একজন সৎ পরীক্ষিত মানুষের অধীনে থেকে আমাদের যদি কিছু সময় লাগেও, তাহলে একটা টেকসই আহ, বন্দোবস্ত, রাজনৈতিক, আর্থিক এবং প্রশাসনিক বন্দোবস্তের দিকে গিয়ে তারপরে ইলেকশনে যাওয়া উচিত। সেটাই গণতান্ত্রিকভাবে ভালো হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম। আপনি কি মনে করেন যে সংস্কার কমিশনের আসলে সর্বশেষ পরিণতি কি হতে পারে? সংস্কার কমিশনের সর্বশেষ অনেকগুলো পরিণতি সংস্কার খুব কমিশন সুন্দর। হয়েছে, আমি হ্যাঁ, সবগুলোর সংস্কার একসাথে বলছি কমিশনগুলোর যে সর্বশেষ আসলে। পরিণতি পরিণতি খুব সুন্দর। তারা জনগণের কাছ থেকে জনমত সংগ্রহ করতেছেন। ইতিমধ্যে তাদের প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, কিছু 6টা কমিশনের আর নতুন 5টা কমিশন কাজ শুরু করেছেন। তো তাদের পরিণতি খুব সুন্দর। তারা সুন্দর পরামর্শ গ্রহণ করবে, মতামত গ্রহণ করবে, সেগুলোকে স্ক্রুটিনাইজ করে খুব সুন্দর করে তারা কিছু সংস্কার প্রস্তাবনা দেবে। তাদের কাজ তো এটাই, তাদের কাজ তো সংস্কার প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করা না। তাদের কাজ হচ্ছে সংস্কার প্রস্তাবনাগুলোকে সরকারের কাছে সুন্দরভাবে তুলে ধরা। এখন সংস্কার প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের। যদিও রাজনৈতিক দলগুলো এটার পক্ষে, সব না, পার্টিকুলারলি বিএনপি এই সরকার করুক সেটার পক্ষে না। তো এখন এই সংস্কার প্রস্তাবনাগুলো পাওয়ার পরে সরকার যেটা করবে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবে, এবং যে সংস্কার প্রস্তাবনাগুলোর উপর সকল দলের ঐক্যমত থাকবে, সেগুলো হয়তো বা এই সরকার বাস্তবায়নের দিকে যাবে বলে আমার ধারণা।
আর যেগুলোর বিষয়ে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে কি করবে সেগুলো দেখার আহ, আহ, সময়ের ব্যাপার। সেগুলো সময় বলে দেবে কি করতে পারে জনাব সাইফুল সেগুলো ইসলাম, নিয়ে। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আমিও আশাবাদী, হাসান ভাইও আশাবাদী, এবং সেই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চায়, তারা সকলেরই আশা যে সংস্কার কমিশনের সংস্কার যে সুপারিশ, তার আলোকে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে। আহ, আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষে চলে এসেছি। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই হাসান ভাইকে, সেটি হলো ইকোনমিস্টের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি মানে আমাদের কাছে মনে হয়েছে তিনি যত দ্রুত সম্ভব চাপে পড়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে আসলে সরে পড়তে চাইছেন। আপনি একটু যদি ব্যাখ্যা করেন ব্যাপারটা। জি, থ্যাংক ইউ। আমার ধারণা যে ডক্টর ইউনূসের প্রতি আমরা খুব অবিচার করছি, এবং তিনি খুব যথার্থই বলেছেন। তিনি যে কাজ করতে অভ্যস্ত, সারা বিশ্বে সারা জীবন ধরে যে কাজগুলো উনি করেছেন, সেগুলোই উনি করতে পছন্দ করেন, এবং উনি সেদিকেই ফেরত যাবেন। দেশের নতুন তরুণ প্রজন্মের চাহিদা মোতাবেক ভালোবেসে উনি এসেছিলেন কিছু করার জন্য, কিন্তু আমরা খুব সুবিচার ওনার উপরে করছি না। সুতরাং হি শুড গো ব্যাক টু হিজ ওন ওয়ার্ক। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে দিতে পারেন। আহ, এই সংলাপটি আপনারা দেখতে পাবেন হ্যালো আমেরিকা বিশ্বজুড়ে বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউবে একসাথে। আহ, সব সময়ের জন্য আপনাদের কাছ থেকে সুপরামর্শ, পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা আমরা আশা করি। সেই সাথে আমাদের একজন মাননীয় উপদেষ্টা জনাব হাসান আরিফ, যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং আগের একটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি একজন উপদেষ্টা ছিলেন, এবং তিনি দ্বিতীয়বার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাসে দ্বিতীয়বার দুইটি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করেছেন দুইজন ব্যক্তি, তার মধ্যে জনাব হাসান আরিফ একজন। তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশা করছি যে তার ইন্তেকালের মাধ্যমে যে শূন্য পদ, সেটি সরকার খুব শীঘ্রই পূর্ণ করবে, এবং সেই সাথে বাংলাদেশের আপামর মানুষের যে চাহিদা, সেটি এই ইন্টারিম সরকার কিছুটা হলেও পূরণ করতে পারবে। সংস্কার কার্যক্রম নিয়ে যে কথাগুলো আপনারা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি সরকারের কর্তা ব্যক্তিরা এবং তাদের আশপাশে যারা আছেন তাদের চোখে পড়বে আমাদের এই ছোট্ট প্রয়াস। আমরা চাইব বাংলাদেশ একটি সুন্দর, সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ হবে, এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে নিজেদের শক্তি এবং সামর্থ্য নিয়ে, নিজেদের আত্মমর্যাদা নিয়ে, নিজেদের সংস্কৃতি নিয়ে। আমরা সেই অপেক্ষায় থাকব। জনাব হাসান আমজাদ ভাই, আপনার প্রতি কৃতজ্ঞতা, অত্যন্ত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। জনাব সাইফুল ইসলাম ভাই, আপনার প্রতিও কৃতজ্ঞতা, অত্যন্ত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। আহ, যদি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চান, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। না, আমি অনুরোধ করব দর্শক যারা বাংলাদেশে আছেন, যারা ভোট দেবেন, তারা যেন সৎ, নির্মোহ, দেশপ্রেমিক ক্যান্ডিডেটকে ভোট দেন। এবং আপনারা বলুন যে না ভোটের অপশন চাই। আমরা কাউকে যদি পছন্দ না করি, তাকে যেন আমরা না করে দিতে পারি। সাইফুল ভাই। যে আমি আমি বলবো সবাইকে যে আমরা সবাই দেশকে প্রায়োরিটি দেই, দেশ প্রেমের আর জায়গাটাকে শক্তিশালী করি, এবং এটার জন্যে যা করা প্রয়োজন নির্বাচনের বাইরে দলীয় সিলেকশনে সব জায়গায় আমরা যেন দেশের কথা, দেশের মানুষের কথা বিবেচনা করে আমাদের কার্যগুলো সম্পাদন করি। সবাইকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশটা হোক সবার আগে। বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলের। বাংলাদেশ 17 কোটি, 18 কোটি এবং ভবিষ্যতে 20 কোটি, 30 কোটি মানুষ হবে, তাদের সকলের। আমরা আমাদের ভূখণ্ডকে ভালোবাসি, তাহলেই নিজেকে ভালোবাসা হবে। আপনি যদি আপনার মাতৃভূমিকে নিজের মতো করে ভালোবাসেন, তার রেজাল্ট আপনি নিজেই পাবেন সেখান থেকে। মাতৃভূমি কখনোই আপনাকে ভুলবে না। সকলকে ধন্যবাদ। সকলের জন্য শুভেচ্ছা। শুভরাত্রি।